স্টুডেন্টস, আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হলো কি সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যে অধ্যায়টা রয়েছে দ্বাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে, তার প্রথম যে টপিক রয়েছে কি পরাগযোগ, সেটি নিয়ে আলোচনা করব। এই পরাগযোগ বা ইংরেজিতে বলে কি পলিনেশন। পলিনেশন বুঝতে হলে আমি দুটো ছবি আঁকি, তোমরা একটু দেখো। এটা ধরো একটা ফুল, একটি ফুলের একটি গাছে দুটি ফুল রয়েছে, আর একটি গাছে একটি ফুল রয়েছে। এই যে প্রথম যে গাছটি আছে, সেই গাছের একটি ফুলের পরাগধান থেকে উৎপন্ন পরাগ রেণু সেই গাছের সেই ফুলের মধ্যে পড়তে পারে, বা সেই গাছের অন্য একটি ফুলের মধ্যেও পড়তে পারে। তখন তাকে আমরা বলবো কি স্বপরাগযোগ। মানে কোনো ফুলের পরাগধান থেকে উৎপন্ন পরাগ রেণু সেই গাছের সেই ফুলের মধ্যে বা সেই গাছের অন্য ফুলের মধ্যে পড়াকে আমরা বলবো কি স্বপরাগযোগ। আর কোনো গাছের পরাগধান থেকে উৎপন্ন পরাগ রেণু অন্য একটি গাছের মধ্যে পতিত হওয়াকে, অন্য একটি গাছের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে আমরা বলবো কি ইতর পরাগযোগ। আমরা যদি একটু ভালো করে তাহলে পরাগযোগের সংজ্ঞাটা বলতে পারি যে কোনো ফুলের পরাগধান থেকে উৎপন্ন পরাগ রেণু সেই গাছের সেই ফুলের মধ্যে বা সেই গাছের অন্য ফুলের মধ্যে বা অন্য একটি গাছের মধ্যে পতিত হওয়াকে বলবো আমরা পরাগযোগ। পরাগযোগকে আমরা দু ভাগে ভাগ করি। একটি হলো কি স্বপরাগযোগ, ইংরেজিতে বলে কি সেলফ পলিনেশন। স্বপরাগযোগ ক্ষেত্রে দুটো ভাগ রয়েছে, একটি হলো অটোগ্যামি আর একটি হলো কি গেইটেনোগ্যামি। যেটি অটোগ্যামি সেটি প্রথম যে কথাটা বলছিলাম যে কোনো ফুলের পরাগধান থেকে উৎপন্ন পরাগ রেণু যখন সেই গাছের সেই ফুলের গর্ভমুণ্ডে পতিত হচ্ছে তখন তাকে বলা হচ্ছে কি অটোগ্যামি। এই অটোগ্যামির ক্ষেত্রে কিছু কিছু অভিযোজনগত বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সেগুলি কি? প্রথমে হলো অটোগ্যামির অভিযোজনগত বৈশিষ্ট্য হলো হোমোগ্যামি। হোমোগ্যামি মানে হোমো মিন্স হলো সেম, আর এখানে গ্যামোস মিন্স হলো ম্যারেজ। অর্থাৎ একই সময়ে কোনো একটি উদ্ভিদের পুংকেশর ও গর্ভকেশর পরিণতি লাভ করছে, তখন তাকে বলবো কি হোমোগ্যামি। এই যে একই সময় পুংকেশর গর্ভকেশর যে পরিণতি লাভ করছে, এটা উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। একই সময়ে পরিণতি লাভ করলে তখন তাকে বলবো কি হোমোগ্যামি। হোমোগ্যামি কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়? হোমোগ্যামি লক্ষ্য করা যায় সন্ধ্যা মালতী বলে একটা গাছ আছে, তার ক্ষেত্রে আমরা হোমোগ্যামি দেখতে পাই। সন্ধ্যা মালতী গাছের যদি আমরা ফুলগুলো দেখি, দেখবে সন্ধ্যা মালতী তিন ধরনের ফুল হয়। একটি হলো লাল, একটি হলো সাদা, একটি হলো লাল ও সাদার মধ্যবর্তী সেটি হলো গোলাপি। সেগুলো আমরা জেনেটিক্সে পড়বো, সেই টার্মটাকে বলা হয় অসম্পূর্ণ প্রকটতা। এরপরে অটোগ্যামির আরেকটি অভিযোজনগত বৈশিষ্ট্য হলো ক্লিস্টোগ্যামি, যেটা পরীক্ষায় প্রচুর আসে। ক্লিস্টোগ্যামি কি জিনিস? ক্লিস্টোগ্যামি হলো মাটির নিচে বদ্ধ অবস্থায় কোনো ফুলের মধ্যে পরাগযোগ হওয়াকে বলা হয় ক্লিস্টোগ্যামি। ক্লিস্টোগ্যামির উদাহরণ হলো কি কানসিরা। এর বিজ্ঞানসম্মত নাম হলো কি কোমেলিনা বেঙ্গালেন্সিস। যেহেতু তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে, তাহলে ক্লিস্টোগ্যামির বিজ্ঞানসম্মত নামটাও তোমাকে কিন্তু মনে রাখতে হবে। কানসিরার বিজ্ঞানসম্মত নাম কোমেলিনা বেঙ্গালেন্সিস। বা আরেকটি ক্লিস্টোগ্যামি আরেকটি উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যেটা হলো কি অক্সালিস, আমরা কমন নামে কি আমরুল বলে চিনি। তাহলে অটোগ্যামির দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য বললাম, আরেকটি অভিযোজনগত বৈশিষ্ট্য হলো কুঁড়ির মাধ্যমে ঘটে। কুঁড়ির মাধ্যমে কি হয়? অটোগ্যামির ক্ষেত্রে অভিযোজন লক্ষ্য করা যায়, যেমন হলো ধান আর গমের ক্ষেত্রে। ধান আর গমের ক্ষেত্রে কুঁড়ি অবস্থায় ফুলের মধ্যে কি হয়ে যায়? পরাগযোগ ঘটে। এবারে গেইটোনোগ্যামি কি? গেইটোনোগ্যামি হলো কি কোনো ফুলের পরাগধান থেকে উৎপন্ন পরাগ রেণু সেই গাছের অন্য ফুলের মধ্যে পতিত হওয়াকে বলে গেইটোনোগ্যামি। গেইটোনোগ্যামি লক্ষ্য করা যায় কুমড়ো গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। কুমড়ো গাছের ক্ষেত্রে আমরা মূলত গেইটোনোগ্যামি দেখতে পাই। শুধুমাত্র কুমড়ো নয়, গম গাছের ক্ষেত্রেও আমরা কিন্তু গেইটোনোগ্যামি দেখতে পাই। এরপরে আমরা দেখব যে ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের ক্ষেত্রে বলছিলাম যে কোনো একই প্রজাতির বা ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে ফুলের মধ্যে কিভাবে পরাগযোগ ঘটবে
তখন তাকে বলা হচ্ছে কি ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের দুটো টার্ম পড়বো, একটা হলো জেনোগ্যামি আর একটা হলো অ্যালোগ্যামি। যেটি জেনোগ্যামি সেটি এই ইতর পরাগযোগের অপর নাম হলো জেনোগ্যামি। মানে বলতে পারি একই প্রজাতির বা ভিন্ন ভিন্ন প্রজাতির ফুলের মধ্যে যদি পরাগযোগ ঘটে তখন তাকে আমরা বলতে পারি কি জেনোগ্যামি। আর অ্যালোগ্যামি হলো যখন কি হচ্ছে দুটি ভিন্ন ভিন্ন প্রজাতির ফুলের ক্ষেত্রে পরাগযোগ ঘটবে তখন তাকে বলা হচ্ছে কি অ্যালোগ্যামি। এইবারে আমরা পড়বো ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য। এই ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। তাহলে ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য যদি আমরা দেখি, প্রথমেই আমরা দেখতে পাবো যে ইতর পরাগযোগ মূলত একলিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে যদি আমরা দেখি, একলিঙ্গ উদ্ভিদের ক্ষেত্রে আমরা ইতর পরাগযোগটি দেখতে পাবো। তার আগে এই যে একলিঙ্গ উদ্ভিদ কাকে বলে? একলিঙ্গ উদ্ভিদ তোমরা জানো যে কোনো ফুলের মধ্যে যদি পুংকেশর বা গর্ভকেশর যে কোনো একটি উপস্থিত থাকে তখন তাকে বলা হয় কি একলিঙ্গ উদ্ভিদ। তাহলে ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য হলো কি এক লিঙ্গতা বা ইউনিসেক্সুয়ালিটি। ইউনিসেক্সুয়ালিটি কার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে? উদাহরণ হলো পেঁপে। পেঁপে গাছের বিজ্ঞান সন্তান হলো ক্যারিকা প্যাপাইয়া। ক্যারিকা প্যাপাইয়া এই যে গাছটা ক্ষেত্রে হয় পুং উদ্ভিদ হতে পারে অথবা স্ত্রী উদ্ভিদ হতে পারে। আবার তালের ক্ষেত্রেও লক্ষ্য করা যায়। তাল যে গাছটি তার ক্ষেত্রে কি হয়? তার বিজ্ঞান সন্তান হলো বুরেসাস ফ্ল্যাভিফার। এই তাল গাছের ক্ষেত্রেও কি হয়? হয় পুরুষ উদ্ভিদ হতে পারে নয় স্ত্রী উদ্ভিদ হতে পারে। তাদের ক্ষেত্রে কি হয় না ইতর পরাগযোগ অবসাম্ভী। তারপরে আর কি আর লক্ষ্য যায় পটল। পটলের ক্ষেত্রেও কি লক্ষ্য করা যায়? পটলের ক্ষেত্রেও কি হয় একলিঙ্গ হওয়ার জন্য পটলের ক্ষেত্রে ইতর পরাগযোগ লক্ষ্য করা যায়। এরপরে ইতর পরাগযোগের দ্বিতীয় অভিযোজনগত বৈশিষ্ট্য কি? ইংরেজিতে বলে কি? ইংরেজিতে বলে হার্কোগ্যামি, বাংলায় বলা হয় বিষম পরিণতি। হার্কোগ্যামি বা বিষম পরিণতিটা কি জিনিস? হার্কোগ্যামি বা বিষম পরিণতিটা পুংকেশর উভলিঙ্গ ফুলের ক্ষেত্রে পুংকেশর এবং গর্ভকেশরের মধ্যে যে কোনো একটি আগে পরিণতি লাভ করবে তখন তাকে আমরা বলবো কি হার্কোগ্যামি। এবারে আমরা যদি এই যে হার্কোগ্যামিকে আবার ভাগ করা যায়। একটি হলো প্রপুং পরিণতি বা বলে কি পোট্যান্ড্রি, আরটি হলো স্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি। যখন পুংকেশর গর্ভকেশর আগে পরিণতি লাভ করবে তখন তাকে বলা হয় কি প্রপুং পরিণতি। প্রপুং পরিণতি কার ক্ষেত্রে লক্ষ্য যায়? জবার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। জবা আর রক্তদ্রোণ এর ক্ষেত্রে আমরা প্রপুং পরিণতি দেখতে পাই। তোমরা উদাহরণগুলো খুবই ইম্পর্টেন্ট, উদাহরণগুলো কিন্তু পড়বে। তারপর আছে প্রস্ত্রী পরিণতি। প্রস্ত্রী পরিণতি লক্ষ্য করা যায় কি চাঁপা গাছের ক্ষেত্রে। চাঁপা গাছের ক্ষেত্রে চাঁপা গাছের বিজ্ঞান সন্তান হলো মাইচিলে চ্যাম্পাকা। চাঁপা গাছের ক্ষেত্রে কি হয় প্রস্ত্রী পরিণতি বা প্রোটোগাইনি লক্ষ্য করা যায়। তৃতীয় অভিযোজনগত বৈশিষ্ট্য হলো স্বসঙ্গমরোধী বা ইংরেজিতে বলে স্বসঙ্গমরোধী, সেটাকে আমরা ইংরেজিতে বলা হয় হার্কোগ্যামি। সরি একটু ভুল বলা হয়ে গেছে, যেটি বিষম পরিণতি আছে না সেটি হলো কি ডাইকোগ্যামি। সেটি ইংরেজিতে বলা হয় কি ডাইকোগ্যামি। হার্কোগ্যামি যে জিনিসটা বলছি, হার্কোগ্যামি হলো যখন কি হয় কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে প্রতিবন্ধকতার দরুন তাদের ক্ষেত্রে ইতর পরাগযোগ লক্ষ্য করা যায়। আমরা আকন্দ ফুল দেখেছি। আকন্দ গাছের ক্ষেত্রে পলিনিয়ামটা ফুলের যে বাইরের যেটা আমরা গর্ভকেশর বলতে পারি, গর্ভকেশর যেটা তার গর্ভকেশরের গর্ভমুণ্ডের পুরো ভিতরের দিকে থাকে পলিনিয়ামটা। তাহলে যখন কোনো পতঙ্গ এসে ওই যে প্রতিবন্ধকটাকে বাধা ওই ফুলের কি করবে স্টিক না করছে, যতক্ষণ পর্যন্ত স্টিক না করছে ততক্ষণ পর্যন্ত কি হবে না না ওই পলিনিয়ামটা বেরিয়ে আসবে না। তোমরা আকন্দ ফুলটা দেখেছো, আকন্দ ফুলের ক্ষেত্রে দেখবে এরকম একটি স্থান আছে যেখানে কি হয় এরকম একটি মোটা
আবরণযুক্ত স্থান থাকে, সেখানে পতঙ্গ এসে কি করে, ওইখানে স্টিক করে, তারপরে পলিনিয়াম বেরিয়ে আসে। পলিনিয়াম বেরিয়ে আসার পরে তখন কি লক্ষ্য করা যায়, তখন পলিনিয়াম বেরিয়ে আসার পর পরাগজ লক্ষ্য করা যায়। তাহলে হার্কোগ্যামির উদাহরণ হবে কি, আকন্দ গাছের ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, হার্কোগ্যামি লক্ষ্য করা যায়। নেক্সট হলো স্ববর্ণান্ধত্ব। স্ববর্ণান্ধত্ব কাকে বলে, চা রাসনা গাছের ক্ষেত্রে কি হয়, নিজের ফুলের পরাগধান থেকে উৎপন্ন পরাগরেণু সেই গাছের গর্ভমুণ্ডে পড়া সত্ত্বেও কি হচ্ছে, পরাগযোগ ঘটছে না, তখন তা বলছে স্ববর্ণান্ধত্ব বা সেলফ ইনকম্প্যাটিবিলিটিও আমরা বলতে পারি। এরপর আমরা বলবো কি না, হেটারোমরফিজম বা বিষম অঙ্গ সংস্থান। হেটারোমরফিজম বা বিষম অঙ্গ সংস্থান, এটা পানমরিচ বলে একটা গাছ আছে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের ক্ষেত্রে আমরা যদি পুংকেশরগুলো দেখি, পুংকেশরগুলি বিভিন্ন দৈর্ঘ্যে হওয়ার দরুন কি হচ্ছে, তাদের ক্ষেত্রে ইতর পরাগযোগ লক্ষ্য করা যাচ্ছে। পানমরিচ, পলিগোনাম, এদের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি হেটারোমরফিজম দেখতে পাই। এগুলি ছিল কি ইতর পরাগযোগের অভিযোজনগত বৈশিষ্ট্য। এইবারে আমরা যে স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ যে পড়লাম, তাদের আমরা তাৎপর্য পড়ব। স্বপরাগযোগের তাৎপর্য কি, স্বপরাগযোগের সুবিধা বা তাৎপর্য, সুবিধা অসুবিধা যদি আমরা দেখি, স্বপরাগযোগের ক্ষেত্রে সুবিধা কি, স্বপরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হচ্ছে না, কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে বাহকের প্রয়োজন হচ্ছে। স্বপরাগযোগের ক্ষেত্রে পদার্থের বিশুদ্ধতা বজায় থাকছে, কিন্তু ইতর পরাগযোগের ক্ষেত্রে পদার্থের বিশুদ্ধতা বজায় থাকে না, নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হচ্ছে। এবং স্বপরাগযোগের ক্ষেত্রে কি হয় না, মকরন্দের যুক্ত কোনো ফুলের প্রয়োজন হচ্ছে না, বা বর্ণযুক্ত বা গন্ধযুক্ত কোনো ফুলের প্রয়োজন হচ্ছে না, কিন্তু ইতর পরাগযোগে বর্ণযুক্ত বা গন্ধযুক্ত যখন ফুলের প্রয়োজন হচ্ছে। স্বপরাগযোগের ক্ষেত্রে কিন্তু অভিযোজন ক্ষমতা অসুবিধা কি কি, স্বপরাগযোগের ক্ষেত্রে অভিযোজন ক্ষমতা হ্রাস পায়, পরাগরেণুর এখানে অপচিত কম ঘটে, কিন্তু অভিযোজন ক্ষমতা হ্রাস পায় এবং নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হচ্ছে না। ইতর পরাগযোগের ক্ষেত্রে আমরা সুবিধাগুলো দেখি, তাহলে নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয় ইতর পরাগযোগের ক্ষেত্রে, অভিযোজন ক্ষমতা বৃদ্ধি পায়, অঙ্কুরোদ্গম ক্ষমতা বৃদ্ধি পায়, এগুলো হলো ইতর পরাগযোগের সুবিধা। তাহলে আমরা স্বপরাগযোগ ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা জানলাম। এইবারে আমরা জানবো যে পরাগযোগের ক্ষেত্রে কিছু কিছু বাহক দায়ী, সেই বাহকগুলি কিভাবে সাহায্য করে, সেগুলি আমাদের সিলেবাসে আছে, সেগুলো জানবো। সেই বাহক মূলত কিসে সাহায্য করে না, ইতর পরাগযোগের ক্ষেত্রে যে সাহায্য করে, সেই বাহকগুলোর আলাদা আলাদা একটি নাম আছে। ধরো আমি যদি বাহক যদি বায়ু হয়, বায়ুর মাধ্যমে যদি পরাগযোগ ঘটে, তখন তাকে আমরা বলি কি এনিমোফিলি। বায়ুপরাগী ফুলের উদাহরণ কি হবে, বায়ুপরাগী ফুলের উদাহরণ হবে ধান, গম, তাদের ক্ষেত্রে হলো বায়ুপরাগী ফুল। আচ্ছা, এই যে বায়ুপরাগী, তাদের ক্ষেত্রে আমরা যদি তাদের বৈশিষ্ট্যগুলো দেখি, বায়ুপরাগী ফুলগুলো সাধারণত বর্ণহীন এবং গন্ধহীন হয়, এবং এদের ক্ষেত্রে শাখান্বিত গর্ভমুণ্ড লক্ষ্য করা যায়। এবং এই যে গর্ভমুণ্ডের ক্ষেত্রে গর্ভমুণ্ডগুলো কি হয়, রোমশ প্রকৃতির হয়, যাতে সহজে কি হয় বায়ুর মাধ্যমে পরাগযোগ ঘটতে পারে। এই ফুলের ক্ষেত্রে কোনো পরাগরেণু পড়লে ওইখানে আটকে যায়। এগুলি হলো কি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য। বায়ুপরাগী ফুলের বর্ণহীন গন্ধহীন হতে হবে, তারপরে বায়ুপরাগী ফুলের যে পরাগরেণুগুলো সেগুলো খুবই হালকা হয়, তারপরে আমি যে বললাম শাখান্বিত গর্ভমুণ্ড লক্ষ্য করা যায়। এগুলো হলো কি বায়ুপরাগী ফুল বা এনিমোফিলি। এরপরে আমরা পড়বো জল পরাগী। জলের সাহায্যে যে পরাগযোগ ঘটে, তখন তাকে আমরা বলি হাইড্রোফিলি। হাইড্রোফিলি কার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, পদ্মর ক্ষেত্রে কিন্তু হাইড্রোফিলি লক্ষ্য করা যায় না। পদ্মর ক্ষেত্রে কি লক্ষ্য করা যায়, পতঙ্গের সাহায্যে পরাগযোগ ঘটে। হাইড্রোফিলি লক্ষ্য করা যায় পাতা শ্যাওলা, এর বিজ্ঞান শব্দ নাম হলো ভ্যালিসনেরিয়া। আরটি হলো কি পাতা ঝাঁচি বা হাইড্রিলার ক্ষেত্রে আমরা মূলত এই জলপরাগী, জলের সাহায্যে পরাগযোগ ঘটে। জলপরাগী ফুলের ক্ষেত্রেও পরাগরেণুগুলো হালকা হয় এবং পরাগরেণুর বাইরে কিউটিকেলের আবরণ দ্বারা আবৃত থাকে, যাতে পরাগরেণুগুলো জলে কি হয় না পচে যায়। পরাগরেণুগুলো বিভিন্ন ধরনের হালকা ধরনের হয় বললাম, প্লাস
পরাগরেণুর বাইরে কিউটিকল আবরণ লক্ষ্য করা যায় এবং এগুলো বর্ণহীন এবং গন্ধহীন হয়। নেক্সট হচ্ছে কি, নেক্সট হলো পতঙ্গ পরাগী। পতঙ্গ সাহায্যে যে পরাগযোগ ঘটে তখন তাকে বলি আমরা এন্টামোফিলি। এন্টামোফিলি পতঙ্গের সাহায্যে পরাগযোগ ঘটে। পতঙ্গের সাহায্যে যে সকল ফুলে পরাগযোগ ঘটে একটু আগে বলছিলাম, তাহলে লিখে দিলাম পদ্ম কিসের মাধ্যমে, পতঙ্গের মাধ্যমে পরাগযোগ ঘটে। পতঙ্গ পরাগী ফুলগুলো কি হয়, বর্ণযুক্ত, গন্ধযুক্ত হয়, মকরন্দযুক্ত হয়, দিলে কি হবে, পতঙ্গ আকৃষ্ট হবে। এগুলো হল কি পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য। এছাড়াও কি আছে, বাদুড়। বাদুড়ের সাহায্যে যখন পরাগযোগ ঘটে তাকে বলা হয় কি কাইরোপটেরোফিলি। কাইরোপটেরোফিলি। বাদুড়ের সাহায্যে যে পরাগযোগ ঘটে কলা গাছের ক্ষেত্রে, কলা, কদম, তাদের ক্ষেত্রে বাদুড়ের সাহায্যে পরাগযোগ ঘটে। তারপর আছে শামুকের সাহায্যে পরাগযোগ ঘটে। শামুকের সাহায্যে পরাগযোগ ঘটে কি বলা হয়, মেলাকোফিলি। এটা পরীক্ষায় কিন্তু আসে, মেলাকোফিলি কি। মেলাকোফিলি হলো শামুকের সাহায্যে পরাগযোগ। কচু এবং মান কচুর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আমরা কচু গাছের ক্ষেত্রে দেখবে, কচু গাছের যে ইনফ্লোরেসেন্স লক্ষ্য করা যায়, কচু গাছের যে ইনফ্লোরেসেন্স সেটা হলো স্প্যাডিক্স ইনফ্লোরেসেন্স। সেই স্প্যাডিক ইনফ্লোরেসেন্সের বাড়ি দিকে এরকম স্প্যাথে দ্বারা আবৃত থাকে, যাতে কি হয় না, স্প্যাথে দ্বারা আবৃত থাকার দরুন ইনফ্লোরেসেন্সটা একটা সুরক্ষা প্রদান পায়। এই কচু গাছের ক্ষেত্রে স্প্যাথে লক্ষ্য করা যায়, মানে শামুক পরাগী ফুলের বিশেষ বৈশিষ্ট্য কি, স্প্যাথে লক্ষ্য করা যাবে। বিভিন্ন ধরনের পুষ্প লক্ষ্য করা যেতে পারে, ক্লিব পুষ্প, পুং পুষ্প, স্ত্রী পুষ্প লক্ষ্য করা যায়, কচু মান কচুর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এছাড়া আরো আমরা বলতে পারি যে প্রজাপতির সাহায্যে, প্রজাপতি তো একটি পতঙ্গ, প্রজাপতির সাহায্যে পরাগযোগকে বলা হয় সাইটোফিলি। পিঁপড়ের সাহায্যে যদি পরাগযোগ ঘটে তখন বলছে হাইমেনোপট। পিঁপড়ের সাহায্যে পরাগযোগকে বলা হয় মিরমিকোফিলি এবং মৌমাছির সাহায্যে পরাগযোগকে বলা হয় হাইমেনোপটেরোফিলি। তারপরে পাখির সাহায্যে পরাগযোগ, পাখির সাহায্যে এটা লিখি, পাখি 7 নম্বর হলো পাখি। পাখির সাহায্যে যে পরাগযোগ ঘটে, পাখির সাহায্যে পরাগযোগকে বলা অর্নিথোফিলি। একজন অর্নিথোলজিস্টের নাম হলো সেলিম আলী, যিনি পক্ষী বিশারদ একজন বিজ্ঞানী, তিনি সেলিম আলী। অর্নিথোফিলি বলা হয় পাখির সাহায্যে পরাগযোগ। পক্ষী পরাগী কার ক্ষেত্রে লক্ষ্য যায়, পক্ষী লক্ষ্য করা যায় শিমুল, পলাশ, যে এই সকল ফুলের ক্ষেত্রে পাখির সাহায্যে পরাগযোগ ঘটে। এইগুলি ছিল কি সপুষ্প উদ্ভিদের বাহক এবং বিভিন্ন ধরনের বাহকের যে সাহায্যে যে পরাগযোগের নাম এবং তাদের উদাহরণ এবং কয়েকটি বৈশিষ্ট্যও বললাম। এইবারই আমরা জানবো যে পরাগযোগের তাৎপর্য কি। যদি পরাগযোগ না ঘটতো তাহলে উদ্ভিদের ক্ষেত্রে, পরাগযোগ না ঘটলে উদ্ভিদের ক্ষেত্রে যে ফল সৃষ্টি হবে, উদ্ভিদের ক্ষেত্রে যে ফল সৃষ্টি হয়, ফুল থেকে যে ফল সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াটাই ব্যাহত